শার্লক হোমসের বাড়িওয়ালি মিসেস হাডসন বেচারির হাড় ভাজা ভাজা হয়ে গিয়েছিল ওরম একখানা ভাড়াটেকে বাড়িতে ঢুকিয়ে। একে তো রাজ্যে রাজে বাজে লোক হানা দিয়েছে দোতলার ফ্ল্যাটে, তার উপরে ভাড়াটের সৃষ্টি ছাড়া খ্যাপামি আর উল্টো পাল্টা অভ্যাসের দরুন নিশ্চয়ই ধৈর্যের শেষ সীমায় এসে পৌঁছেছিলেন ভদ্রমহিলা। একদিকে যেমন অবিশ্বাস্য রকমের অগোছালো, অন্যদিকে তেমনই রাত বিরেতে গান বাজনার গিটকিরি। এছাড়াও আছে ঘরের মধ্যে বসে রিভলভার ছুঁড়ে হাত পাকানো আর দুর্গন্ধময় বৈজ্ঞানিক গবেষণা। সর্বোপরি সবসময় বিপদ আর দাঙ্গা হাঙ্গামার হাওয়ায় সারা বাড়ি যেন থমথমে। সব মিলিয়ে এত জঘন্য ভাড়াটে সারা লন্ডন শহরে আর দুটি নেই। পক্ষান্তরে টাকা কড়ি দেওয়ার ব্যাপারে রাজরাজার মতন দিল খোলা হোমস। এত টাকা ভাড়া বাবদ সে গুনেছে, আমার তো মনে হয় সে টাকায় অনায়াসেই বাড়িটা কিনে নিতে পারত সে। গা জ্বালানো অভ্যাস আর সৃষ্টি ছাড়া খ্যাপামি সত্ত্বেও ভাড়াটেকে জমের মতন ভয় করেন মিসেস হাডসন। ভুলেও কখনো নাক গলান না ওর ব্যাপারে, তবে ভালোবাসেন। কেননা মেয়েদের মন জয় করার একটা আশ্চর্য ক্ষমতা ছিল হোমসের। অদ্ভুত সৌজন্য আর কোমল শিষ্টাচার দিয়ে কাছে টেনে নিতে পারতেন যে কোনো মহিলাকে। মেয়েদের কিন্তু পছন্দ করত না, বিশ্বাস করত না, অথচ ছিল আশ্চর্য রকমের নারী প্রিয়। শার্লক হোমস যে মিসেস হাডসনের শ্রদ্ধার পাত্র আমি তা জানতাম বলেই আমার বিয়ের দ্বিতীয় বছরে যখন ভদ্রমহিলা আমার বাড়ি বয়ে এসে বন্ধুবরের মুমূর্ষ অবস্থা বর্ণনা করতে আরম্ভ করলেন, তখন উৎকর্ণ হয়ে না শুনে পারলাম না। মিসেস হাডসন বললেন, আপনার বন্ধু যে মরতে চলেছেন ডক্টর ওয়াটসন, 3 দিন ধরে তিল তিল করে এগিয়ে চলেছেন মৃত্যুর দিকে। আর একটা রাতও পেরোবেন বলে মনে হয় না। ওদিকে ডাক্তারও আনতে দেবেন না আমাকে। আজ সকালে মুখ চোখের চেহারা দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। বললাম, মিস্টার হোমস, আপনি বলুন বা নাই বলুন, আমি চললাম ডাক্তার ডাকতে। উনি শুনে বললেন, তাহলে বরং ওয়াটসনকে ডাকুন। তাই দৌড়াতে দৌড়াতে আসছি। এখনই চলুন, দেরি করলে আর জ্যান্ত দেখতে পাবেন কিনা সন্দেহ। ভীষণ ভয় পেলাম। হোমসের শরীর যে এত খারাপ হয়েছে কিছুই জানতাম না। কোট আর টুপি নিয়ে রওনা হলাম তৎক্ষণাৎ। গাড়িতে যেতে যেতে শুনলাম বাকি কাহিনী। মিসেস হাডসন বললেন, আমিও কি ছাই সব জানি। নদীর ধারে রোহার দ্বীপ গলিতে কি একটা মামলা নিয়ে তদন্ত করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন উনি। ঢুকছেন বুধবার বিকেল থেকে, বিছানা থেকে একদম উঠছেন না। এই 3টে দিন 1 ফোঁটা জল পর্যন্ত খাননি, দাঁতেও কিছুটি কাটেননি। ওহ গুড গড! ডাক্তারকে খবর দেননি কেন? দিতে দিলে তো জানেনই তো, উনি কারোর কথায় চলেন না, সবাই চলে ওনার কথায়। কিন্তু আর বোধহয় বেশিক্ষণ নয়। হয়ে এলো মিস্টার হোমসের। মুখের চেহারা দেখলেই বুঝবেন। নভেম্বরের কুয়াশাচ্ছন্ন ম্লান আলোয় ঘরের মধ্যে দেখলাম সেই শোচনীয় দৃশ্য। বিছানায় শুয়ে ছটফট করছে শার্লক হোমসের দীর্ঘ শীর্ণ কঙ্কালসার মূর্তি। কোটরাগত 2 চক্ষুর চাউনি আমার উপর নিবদ্ধ হয়ে মেরুদণ্ড পর্যন্ত শিউরে উঠল আমার। এ কি দেখছি আমি? এ কি আমার প্রিয় বন্ধু শার্লক হোমস? এ কি হয়েছে তার? ঠোঁটের 2 কোণে কালচে ফেনা জমে গেছে। জ্বরের ঘোরে গাল লাল হয়ে গেছে দেহের উত্তাপে। লেপের ওপর হাড় বার করা হাতের আঙুল বিকারগ্রস্ত রোগীর মতন থর থর কাঁপছে। মোচড় খাচ্ছে বিরামবিহীন ভাবে। থেকে থেকে গলা থেকে দমকে দমকে ব্যাঙের ডাকের মতন কোঁ কোঁ কাতরানি ঠিকরে আসছে। আমি ঘরে ঢুকতেই আমায় চিনতে পেরেছে বলে মনে হলো। ঈষৎ উজ্জ্বল হলো 2 চক্ষু। ওয়াটসন, সময় বড় খারাপ যাচ্ছে। ভাই হোমস, রুদ্ধকণ্ঠে কথাগুলি বলে ওর দিকে এগোতেই চিলের মতন তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠল হোমস, কাছে এসো না, কাছে এসো না, এলে কিন্তু দূর করে দেব বাড়ি থেকে।
সংকটে পড়লে চিরকালই এমনই তুঘল কি মেজাজ দেখায় হোমস। ভ্যাবাচাকা খেয়ে বললাম, কিন্তু কেন? কেন আবার? আমার ইচ্ছে হয়েছে, সেটাই কি যথেষ্ট নয়? ঠিকই বলেছেন মিসেস হাডসন, আগের মতোই হুকুম চালিয়ে যাচ্ছে হোমস। কারো হুকুমে চলতে সে রাজি নয়, কিন্তু এই ছোট্ট হুকুমটা চালাতে গিয়ে যেভাবে বেদম হয়ে পড়ল, যে দেখে বড় কষ্ট হলো। যা বলি তাই করো, তাতেই বেশি কাজে লাগবে। বেশ তো, বলো। একটু নরম হলো যেন হোমস, জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, রাগ করলে না তো? তোমার ভালোর জন্যই কাছে আসতে বারণ করলাম। আমার ভালোর জন্যে? হ্যাঁ, আমি তো জানি আমার কি হয়েছে। সুমাত্রার কুলিদের রোগ মারাত্মক, কেউ বাঁচে না, আর সাংঘাতিক ছোঁয়াচে। ওলন্দাজরা খবর রাখে এ রোগের, কিন্তু বাঁচবার পথ আজও বের করতে পারেনি। হাড় বার করা আঙুল নাড়তে নাড়তে জ্বরের ঘোরে অতি দ্রুত যেন প্রলাপ বকে চলল হোমস। খবরদার খবরদার খবরদার, কাছে আসবে না, দারুণ ছোঁয়াচে রোগ, দূরে থাকো। হোমস, ছোঁয়াচে রোগ বলে আমার কর্তব্য করতে দেবে না? অচেনা মানুষও যদি ছোঁয়াচে রোগ নিয়ে আসে তো ডরাই না, আর তুমি হলে আমার কন্যীদের বন্ধু। বলে যেই আবার এগোতে যাচ্ছি, গনগনের চোখে কটমট করে তাকিয়ে বজ্রকণ্ঠে গর্জে উঠল হোম, আর এক পাও এগোলে তাড়িয়ে দেবো ঘর থেকে, একটা কথাও আর বলবে না। হোমসকে আমি বরাবরই অন্তর থেকে শ্রদ্ধা করি বলে কখনো তার হুকুমের উল্টো কাজ করি না, তা সে যত অপ্রিয় আদেশই হোক না কেন। কিন্তু এ ব্যাপারটা আলাদা। এখন তার গুরুগিরি মানতে আমি রাজি নই। রোগীর ঘরে ডাক্তারি গুরু, আমি এখন তার মুনিব, কর্তব্য আমাকে করতেই হবে। বললাম, হোমস, তুমি এখন অসুস্থ, মোটেই ধাতস্থ নও। অসুখে পড়লে রোগী মাত্রই শিশু হয়ে যায়, তখন তাকে সেইভাবেই চিকিৎসা করতে হয়। কাজেই এখন তোমার ইচ্ছে অনিচ্ছের ধার ধারি না আমি। তোমার নারী আমাকে দেখতেই হবে, ওষুধপত্রের ব্যবস্থাও করতে হবে। বিষ মাখানো চোখে চাইল হোমস, বলল, তাহলে এমন ডাক্তার ডাকবো যার ওপর আমার আস্থা আছে। তার মানে আমার উপর তোমার আস্থা নেই? তোমার বন্ধুত্বে আস্থা আছে, ডাক্তারি বিদ্যাতে নেই। সামান্য জেনারেল প্র্যাকটিশনার তুমি, সীমিত অভিজ্ঞতার অতি মামুলি ডিগ্রি নিয়ে ডাক্তারি করো। জানি তোমার কষ্ট হচ্ছে শুনতে, কিন্তু বলতে তুমিই বাধ্য করলে। মনটা সত্যিই খারাপ হয়ে গেল। বললাম, হোমস, তোমার মুখে এ কথা কোনোদিনও শুনবো ভাবি। বেশ, আমার বিদ্যে বুদ্ধিতে যদি তোমার আস্থা না থাকে তো লন্ডন শহরের সেরা ডাক্তারকে ডেকে আনছি। স্যার জ্যাসপারসিক বা পেনরোজ ফিজার বা বিখ্যাত কোনো বিশেষজ্ঞকে এখনই ডেকে আনছি, কিন্তু চোখের সামনে এভাবে তোমাকে কষ্ট পেতে দেব না। যেন গুনিয়ে উঠল হোমস, যেন ফুঁপিয়ে কেঁদে উঠল আমার আবেগরুদ্ধ এই কথায়। বললে, তাহলে হাতে নাতে দেখিয়ে দিচ্ছি তোমার বিদ্যের দৌড় কত কম। তাপানুলি জ্বরের নাম কখনো শুনেছ? জানো কি ব্ল্যাক ফর্মোসা ব্যাধি কাকে বলে? জীবনে নাম শুনিনি। প্রাচ্য দেশে এইরকম অনেক অজানা ভয়ঙ্কর রোগ আছে ওয়াটসন, কেউ তার খবর রাখে না। আমি জেনেছি রোগগুলো অপরাধ সংক্রান্ত বলেই। তদন্ত করতে গিয়ে নিজেই রোগে পড়েছি। প্রত্যেকটা শব্দ অতি কষ্টে থেমে থেমে দম নিয়ে নিয়ে কোনো মতে বলল, তাই বলছিলাম তুমি পারবে না আমাকে ভালো করতে। বেশ তো, ট্রপিক্যাল রোগের সেরা বিশেষজ্ঞ ডক্টর এনস্ট্রে এখন লন্ডনেই আছে। তোমার সঙ্গে তার আলাপও আছে। বাজে কথায় সময় নষ্ট না করে চললাম তাকে ডাকতে। বলে পা বাড়ালাম দরজার দিকে। এরকম শখ জীবনেও পাইনি। আচম্বিতে মৃত্যু পথের পথিক শার্লক হোমস বাঘের মতো লাফ দিয়ে উঠল বিছানার থেকে। আমার আগেই ছিটকে গেল দরজার সামনে। কড়াত করে দরজায় চাবি দিয়ে চাবিটা হাতে নিয়ে ফের গিয়ে আঁচড়ে পড়ল বিছানায়। প্রাণশক্তির আচমকা বিস্ফোরণে হাঁপড়ের মতন হাঁপাতে হাঁপাতে সে নেতিয়ে রইল শয্যায়। খানিক বাদে বলল, ওয়াটসন, এখন 4টে বাজে, ঠিক 6টার সময় ছাড়া পাবে ঘর থেকে। চাবিটা গায়ের জোরে কাছ থেকে নিতে যেও না, যেখানে আছে সেখানেই থাক। হোমস, এই যে বদ্ধ পাগলামি। কথা দিচ্ছি, ঠিক 2 ঘন্টা পর তোমায় ছেড়ে দেবো, ঠিক 6টায়। রাজি? রাজি না হয় আর তো উপায় দেখছি না। কাছে এসো না, দূরে থাকো। শোনো, লন্ডন শহরে একজনই আমাকে আরাম করতে পারে, যার নাম বলবো তুমি তার কাছে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই যাব। বুদ্ধিমানের মতো কথা বললে। 6টা পর্যন্ত বই পড়ো, এখন আর কথা বলবার শক্তি আমার নেই। ঠিক 6টায় আবার কথা বলবো।
কিন্তু তার আগেই আবার প্রাণশক্তি আর বাক্যশক্তির বিস্ফোরণ ঘটিয়ে ছাড়ল মরণপথের পথিক শার্লক হোমস। আঁতকে উঠলাম তার বজ্রনাদে। ঘটনাটা ঘটল এইভাবে। চেয়ে দেখি মুখ পর্যন্ত লেপ চাপা দিয়ে বোধহয় ঘুমোচ্ছে হোমস। মনের এই অবস্থায় বই পড়া যায় না, তাই ঘুরে ঘুরে দেওয়ালে ঝোলানো কুখ্যাত ক্রিমিনালদের ছবি দেখতে দেখতে একসময় পৌঁছালাম ম্যান্টেল পিসের সামনে। দেখলাম খান কয়েক পাইপ, তামাকের থলি, ইঞ্জেকশন নেওয়া সিরিঞ্জ, কাগজ কাটার ছুরি, রিভলভারের কার্তুজ এবং অন্যান্য হাবিজাবি জিনিসের স্তূপের মতন পড়ে আছে একটা সাদা কালো আইভরি কৌটো। হাতির দাঁতের ভারী সুন্দর কৌটোটা দেখে যেই সেদিকে হাত বাড়িয়েছি, অমনি বিকট বিভৎস একটা চিৎকারে গায়ের রক্ত হিম হয়ে গেল আমার। ভয়াবহ সেই আর্তনাদ রাস্তার লোকেও শুনেছিল নিশ্চয়। মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে গেল আমার অবর্ণনীয় সেই আর্তনাদে। ফিরে দেখি বিকৃত উন্মাদ চোখে আমার দিকে তাকিয়ে আছে আমার মুমূর্ষ বন্ধু। কৌটোটা হাতে নিয়ে পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতন দাঁড়িয়ে রইলাম আমি স্থানবৎ। একটু বাদেই হোমসের হুমকি কানে এলো, নামিয়ে রাখো ওয়াটসন, যেখানকার জিনিস এখুনি রেখে দাও সেখানে। ভীষণ ঘাবড়ে গিয়ে হাবিজাবি স্তূপে কৌটোটা রেখে দিয়ে পরম স্বস্তিতে পাঁজর খালি করা নিঃশ্বাস ছেড়ে ফের বালিশে এলিয়ে পড়ল হোমস। বললে, ওয়াটসন, আমি চাই না আমার জিনিসপত্রে কেউ হাত দিক। তুমি তা জানো, জেনেও আমাকে মারতে বসেছ। আমার সহ্য শক্তির বাঁধ ভেঙে চুরমার করে দিচ্ছ। ডাক্তার হয়ে আমাকে পাগলা গারদে ঢোকানোর মতো কাজ করছো। বসো বসো বলছি, একটু জিরোতে দাও আমাকে। ঘটনাটা নাড়া দিয়ে গেল আমার ভেতর পর্যন্ত। হোমসের কথাবার্তা চিরকালই মাজা ঘষা মসৃণ, কিন্তু সেই মুহূর্তে ওর প্রচণ্ডতা, ওর ভয়াবহ উত্তেজনা দেখে স্পষ্ট বোঝা গেল মস্তিষ্কের সুস্থতা একেবারেই হারিয়েছে বন্ধু। শরীর যায় যাক, কিন্তু একটা উঁচু দরের মহৎ মনের এই দুরবস্থা দেখা যায় না। 2 ঘন্টার মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত বসে রইলাম চুপচাপ। আমার মতোই ঘড়ির দিকে হোমসও নজর রেখেছিল নিশ্চয়, কেননা 6টা বাজতে না বাজতেই ঠিক আগের মতন জ্বরগ্রস্ত বিকারের ঘোরে উত্তেজিত গলায় বললে, ওয়াটসন, খুচরো পয়সা আছে পকেটে? আছে। রূপোর খুচরো? বেশ কিছু। আধ গ্রাউন্ড কটা? 5টা মাত্র? কি কপাল, কি কপাল। জাগে, ঘড়ির পকেটে রাখো আধ গ্রাউন্ডগুলো, বাকি খুচরোগুলো বাঁ দিকের প্যান্টের পকেটে। ধন্যবাদ, এতক্ষণে ব্যালেন্স হলে তুমি। বদ্ধ উন্মত্ততা, তাতে সন্দেহ নেই। মাথার একদম ঠিক নেই ওর। থরথর করে একবার কেঁপে উঠেই ফের কাশি আর ফোপানি জাতীয় অদ্ভুতভাবে কাতরে উঠল হোমস। বললে, গ্যাসের আলোটা জ্বালাও ওয়াটসন। বেশি না, অর্ধেকের বেশি না, খুব সাবধান। ঠিক আছে, চমৎকার হয়েছে। না না, জানলার খড়খড়ি বন্ধ করা দরকার নেই। এবার দয়া করে খান কয়েক চিঠি আর কাগজ এনে আমার হাতের কাছের এই টেবিলটা রাখো। ধন্যবাদ। এবার মেন্টাল পিস থেকে কিছু হিজিবিজি জিনিস এনে রাখো তো। চমৎকার হয়েছে ওয়াটসন। চিনির ডেলা, তোমার চিমটিটা ওখানেই আছে, ওটা দিয়ে আইভরি কৌটোটা তুলে এনে রাখো কাগজপত্রের পাশে। বাবা, বেশ হয়েছে। এবার যাও, 13 নম্বর লুয়ারবার্গ স্ট্রিট থেকে মিস্টার কার্লভার্টন স্মিথকে ডেকে আনো। হোমসের প্রলাপ শুনে এই অবস্থায় ওকে ফেলে যাওয়াটা বিপজ্জনক, তা হাড়ে হাড়ে উপলব্ধি করেছিলাম বলেই ডাক্তার ডাকতে উৎসাহ উবে গিয়েছিল আমার। যাই হোক, আগে ডাক্তারের নাম শুনে ও তেলে বেগুনে জ্বলে উঠেছিল। এখন তবু একজনকে ডাকতে বলছে, কিন্তু এ নাম জীবনে আমি শুনিনি। হোমসকে সে কথা বলতে ও বলল, কি করে শুনবে বলো? এই রোগে পণ্ডিত বলতে যাকে বোঝায় তিনি ডাক্তার নন মোটে। চাষবাসের কাজ করে সুমাত্রায়। ক্ষেত খামারে বিচিত্র এই কালব্যাধি ছড়িয়ে পড়ে। ডাক্তার পাওয়া সেখানে দুষ্কর। তাই নিজের রোগটা নিয়ে গবেষণা করেন ইনি, এবং বেশ কিছু মাসুল গণবার পর ভয়ঙ্কর এই ব্যাধির অনেক বৃত্তান্ত সংগ্রহ করেন মিস্টার কার্লভার্টন স্মিথ। এই মুহূর্তে ইনি রয়েছেন লন্ডনে। ভদ্রলোক বড় গোছালো মানুষ, ঘড়ি ধরে কাজ করেন, সব ব্যাপারে নিয়ম মেনে চলেন। 6টার আগে গেলে তাকে পেতে না, তাই বসিয়ে রেখেছিলাম তোমাকে। রোগটা নিয়ে উনি শখের খাতিরে গবেষণা করেছিলেন বলেই তোমাকে পাঠাচ্ছি তার কাছে।
বুঝিয়ে সুঝিয়ে যেভাবেই হোক তাকে নিয়ে এসো আমার কাছে। কি কষ্টে যে এতগুলো কথা বলে গেল হোমস, চোখে না দেখলে তা বিশ্বাস করা যায় না। হাঁপাতে হাঁপাতে প্রত্যেকটা শব্দ, দেহ আর মনের সমস্ত শক্তি দিয়ে উচ্চারণ করে 2 হাতে কাঁপা আঙুল দিয়ে লেপ খামচে ধরে যেভাবে বলে গেল, তা থেকে স্পষ্ট বুঝলাম ভেতরে ভেতরে কি সাংঘাতিক যন্ত্রণায় শেষ হয়ে আসছে শার্লক হোমস। এই 2 ঘন্টার মধ্যেই আরো অবনতি ঘটেছে ওর চেহারার। চোখ আরো কোটরে বসে গেছে। অন্ধকার গর্তের মধ্যে আগের চাইতে উজ্জ্বল দেখাচ্ছে উদ্ভ্রান্ত 2 চক্ষু। বিন্দু বিন্দু ঘাম চকচক করছে কালচে কপালে। কথা বলছে অবশ্য আগের মতোই ঝাঁকি মেরে মেরে। না, দেখছি শেষ মুহূর্ত পর্যন্ত ওরই নবাবী মেজাজ চালিয়ে যাবে, কারোর কাছে মাথা নোয়াবে না। ফের বললে, আমাকে যেভাবে দেখে গেলে ঠিক সেইভাবে আমার দুরবস্থা ফুটিয়ে তুলবে ওর কাছে। বলবে আমি মরতে চলেছি, শরীর বিছানায় মিশে গেছে, পাগলের মতো প্রলাপ বকছি। আমাকে যেরকম তোমার মনে হচ্ছে, তোমার কথায় তারও যেন সেই রকম মনে হয়। আহারে, গোটা সমুদ্রটা যদি শক্তিতে বোঝাই হতো, কি মজাই না হতো তাহলে। কি বলছিলাম যেন ওয়াটসন? মিস্টার কালভার্টন স্মিথের কাছে গিয়ে কি বলবো তাই বলছিলে। ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। আমার মরণ বাঁচন নির্ভর করছে এর উপর। তুমি তাকে বুঝিয়ে বলবে, দরকার হলে হাতে পায়ে ধরে নিয়ে আসবে। আমার উপরে তিনি চোটে আছেন। তার ভাইপোর একটা ব্যাপারে একটা বিশ্রী জিনিস আমি আজ করেছিলাম। শেষকালে ভয়ানকভাবে মারা যায় ছেলেটা। সেই থেকে আমার নাম পর্যন্ত সইতে পারেন না উনি। তুমি তাকে ঠান্ডা করবে, কাকুতি মিনতি করবে, হাতে পায়ে ধরবে, যেভাবেই হোক এখানে নিয়ে আসবে। আমাকে বাঁচানোর ক্ষমতা একমাত্র তারই আছে, জানবে। আমি আশ্বাস দিলাম, ঘাবড়িও না বন্ধু, দরকার হলে তাকে পাঁজা কোলা করে গাড়িতে চাপিয়ে নিয়ে আসবো। খবরদার এসব করতে যেও না। ওকে বুঝিয়ে পাঠিয়ে দেবে। আগে চলে আসবে তুমি। একসঙ্গে এসো না, পই পই করে বারণ করছি, একসঙ্গে এসো না। এ ব্যাপারে ভুল যেন না হয়। তোমার উপর আস্থা আছে বলেই বলছি এত কথা। ঠিক যেমনটি বললাম তেমনটি করবে। আহারে, শক্তিগুলোর শত্রু দেখছি বেড়েই চলেছে। সারা পৃথিবীটা যদি ওরা ছেয়ে ফেলে, না না, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। যা বললাম ঠিক সেইভাবে বলবে ওয়াটসন। আছে বিকারের ঘরে ফের ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় হোমস। এই ভয়ে চাবিটা সঙ্গে নিয়ে এলাম। আসবার সময় দেখে এলাম একটা অসাধারণ অতুলনীয় মেধা কিভাবে কচি খোকার মতন আধো আধো স্বরে আবোল তাবোল বকে চলেছে আপন মনে। সিঁড়ি দিয়ে নামতে নামতে শুনলাম আচমকা উচ্চকণ্ঠে তিক্ত সরু গলায় মন্ত্রপাঠ আরম্ভ করেছে হোমস। মিসেস হাডসনের পাশ দিয়ে আসার সময় দেখলাম ভদ্রমহিলা ভয়ে দুঃখে কাঁপছেন আর কাঁদছেন। রাস্তায় নেমে শীষ দিয়ে ভাড়াটে গাড়ি ডাকতেই কুয়াশার মধ্যে থেকে একটা লোক বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, ও মশাই, মিস্টার হোমস কেমন আছেন? লোকটাকে চিনি, স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর মর্টন। এখন গেরস্তের মতন টুইডে স্যুট পরে হাওয়া খাচ্ছে। বললাম, হ্যাঁ খুবই খারাপ। অদ্ভুত চোখে চেয়ে রইল মর্টন। আবছা আলোয় মনে হলো যেন একটা পৈশাচিক উল্লাস চকিতের জন্য ভেসে গেল তার মুখের উপর দিয়ে। বললে, গুজবও সেই রকমই। গাড়ি এসে গেল, উঠে বসলাম আমি। লোয়ার বার্ক স্ট্রিট রাস্তাটা নটিং হিল আর কেনসিংটনের মাঝামাঝি জায়গায়। সারি সারি সুন্দর বাড়ি। যে বাড়ির সামনে গাড়ি দাঁড়ালো সেটি পুরনো আমলের লোহার রেলিং দিয়ে ঘেরা বেশ জমকালো ধরনের ভাঁজ করা বিরাট পাল্লাওয়ালা দরজার বাড়ি। কপাটে চকচকে তামার কারুকাজ। ঘণ্টা বাজাতেই গম্ভীর বদন বাটলার এসে কার্ড নিয়ে গেল ভেতরে। কিন্তু আমার সামান্য নাম আর খেতা মনোপুত হলো না মিস্টার কালভার্টন স্মিথের। আতখোলা দরজার মধ্যে দিয়ে শুনলাম তার তীক্ষ্ণ চড়া কণ্ঠস্বর। লোকটা কে? কি চায়? কতবার বলবো তোমাকে আমার কাজের সময় যেন কেউ বিরক্ত না করে। বিড়বিড় করে কি যেন সাফাই গাইল বাটলার, কিন্তু তাতে ঠান্ডা না হয়ে আরো জ্বলে উঠলেন মিস্টার স্মিথ। চিৎকার করে বললেন, বলে দাও আমি বাড়ি নেই। খুব বেশি দরকার থাকলে যেন কাল সকালে আসে। যাও, কাজের সময় যত উৎপাত। আবার বিড়বিড় করে কি যেন বলল বাটলার। যা বললাম তাই বলো কি? কাল সকালে যেন আসে। কাজের সময় ঝগড়া আমি পছন্দ করি না। আমার চোখের সামনে তখন ভেসে উঠল হোমসের ছটফটানি, রোগ যন্ত্রণা, প্রলাপের ঘরে উন্মত্ত আচরণ। মিনিটে আয়ুক্ষয় হচ্ছে তার।
মিনিটে মিনিটে সে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। এখন আর সৌজন্য বা শিষ্টাচার দেখাবার সময় নয়। মিস্টার স্মিথের ধমকে চুবুথুবু বাটলার এসে পৌঁছানোর আগেই আমি ধেয়ে গেলাম তার পাশ দিয়ে সোজা ভেতরে পড়ার ঘরে। আগুনের পাশে রাখা চেয়ারের থেকে ভীষণ রাগের তীক্ষ্ণ চিৎকার ছেড়ে উঠে দাঁড়ালেন এক ব্যক্তি। হলদে মুখ, চামড়ায় অজস্র ভাঁজ, ভারী দুপাট করা তেল তেলে চিবু, ঝোপের মতন ঘন বালিরঙা একজোড়া ভুরুর তলা থেকে দুটো পিলে চমকানো ধূসর চোখের গনগনে চাউনি যেন পলকের মধ্যে দগ্ধ করে দিতে চাইল আমার নশ্বর দেহকে। লোকটার মাথায় বিরাট টাকের ওপর হেলিয়ে বসানো একটা ভেলভেটের টুপি। মগজের সাইজ নিঃসন্দেহে প্রকাণ্ড, করটির সাইজেই তা বোঝা যাচ্ছে। কিন্তু অবাক হলাম সেই অনুপাতে তার ছোট্ট ধরটা দেখে। হাত পা লিকলিকে, ছেলেবেলায় যেন রিকেট রোগে ভুগে ডিগডিগে হয়ে গিয়েছিলেন। বিষম বিকট আর্তচিৎকার ধরনে উনি বললেন, মানেটা কি? কে বলেছে আপনাকে এইভাবে ঘরে ঢুকতে? বলে পাঠালাম না কাল সকালে আসবেন? দুঃখিত, সময় একদমই নেই। মিস্টার শার্লক হোমস। নামটা শোনার সঙ্গে সঙ্গে অসাধারণ পরিবর্তন এলো লোকটার চোখে মুখে। মিলিয়ে গেল ক্রোধের অভিব্যক্তি। নিমেষের মধ্যে টান টান হয়ে গেল মুখের প্রতিটি রেখা। আমায় থামিয়ে দিয়ে বললেন, হোমসের কাছ থেকে আসছেন নাকি? হ্যাঁ, সোজা আসছি সেখান থেকে। আছে কিরকম? মরতে চলেছে, ভীষণ অসুখ। হাত নেড়ে আমাকে বসতে বলে নিজেও বসলেন ভদ্রলোক। বসতে গিয়ে তার মুখটা অন্যদিকে একটু ঘুরে গিয়েছিল বলে উল্টো দিকের আয়নায় দেখতে পেলাম হলদে মুখের প্রতিফলন। চোখের ভুল নিশ্চয়। অবিশ্বাস্য রকমের পৈশাচিক একটা উল্লাস ফুটে উঠতে দেখলাম যেন সে মুখের পরতে পরতে। চোখের ভুলই, কেননা পর মুহূর্তেই যখন আমার দিকে ফিরলেন তখন তার মুখের চেহারা দেখলাম আত্যন্তিক উদ্বেগের অভিব্যক্তি। বললেন, খুবই দুঃসংবাদ। হোমসের সঙ্গে কর্মসূত্রে একবার আলাপ হয়েছিল আমার। ওর ধীশক্তি, ওর চরিত্রকে আমি শ্রদ্ধা করি। আমি যেমন অশোক বিশোকের শখের গবেষণা নিয়ে নাওয়া খাওয়া ভুলেছি, হোমস তেমনি হাজারো অপরাধ নিয়ে শখ মিটিয়ে চলেছে। ওর জীবনের লক্ষ্য দুনিয়ার পাপীকে খাঁচায় পোড়া। আমার জীবনের লক্ষ্য জীবাণুদের সবংশে ধ্বংস করা। ওই দেখুন ওদের জন্য কেমন খাঁচা বানিয়ে রেখেছি। একটা টেবিলে সারি সারি সাজানো বোতল আর বয়াম দেখিয়ে উনি বললেন, দুনিয়ার অত্যন্ত জঘন্য কয়েকটা জীবাণু কিরকম প্রায়শ্চিত্ত করছি। দেখুন দেখুন জিলেটিনের মধ্যে। এই কারণেই আপনার সাহায্য চাই হোমস। লন্ডন শহরে আপনি ছাড়া এই ব্যাপারে বড় বিশারদ আর দ্বিতীয় নেই। আপনার উপরে অসীম শ্রদ্ধা আর আস্থা আছে বলেই ও পাঠিয়েছে আমাকে। চমকে উঠলেন ক্ষুদে ব্যক্তি। টাক মাথা থেকে ভেলভেটের টুপিখানা শুরুত করে পিছলে পড়ে গেল মেঝেতে। বললেন, আমার সাহায্য চাই হোমস? হ্যাঁ, সে আবার কি কথা? ওকে আমি সাহায্য করব কি করে, তা কি বলেছে সে? প্রাচ্য রোগে আপনার বিশেষ জ্ঞান আছে বলেই সাহায্য করতে পারবেন। কিন্তু রোগটা প্রাচ্য মুলুক থেকে নিয়ে এসেছে এমন ধারণা তার হলো কেন? জাহাজ ঘাটায় কিছু প্রাচ্যদেশীয় খালাসির সঙ্গে একটা তদন্ত নিয়ে কাজ করতে হয়েছিল হোমসকে। তখনই সংক্রামিত হয়েছে রোগটা। প্রসন্ন হেসে মেঝে থেকে টুপিটা কুড়িয়ে নিলে স্মিথ। বললেন, তাই নাকি? তা ভুগছে কতদিন? দিন তিনেক। প্রলাপ ভুগছে কি? মাঝে মাঝে। আরে সর্বনাশ! এই অবস্থায় ওর পাশে না যাওয়াটা জানোয়ারের মতন কাজ হবে। যদিও কাজের ক্ষতি হবে আমার, তাহলেও আপনার সঙ্গে আমি যাব ডক্টর ওয়াটসন। হোমসের নিষেধাজ্ঞা মনে পড়ল আমার। বললাম, আমার আর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তাহলে আমি নিজেই যাচ্ছি। ঠিকানা কাছেই আছে, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। বুক ভরা হতাশা নিয়ে ফিরলাম বেকার স্ট্রিটের বাসায়। ভেবেছিলাম এইটুকু সময়ের মধ্যে নিশ্চয়ই হোমসের আরও সাংঘাতিক অবনতি দেখব। কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেললাম ওর অবস্থার উন্নতি হয়েছে দেখে। চেহারা আগের মতোই বিবর্ণ, কিন্তু প্রলাপ আর বকছে না। কথা বলল খুবই ক্ষীণ কণ্ঠে, স্বভাব মতন রসিয়ে রসিয়ে। দেখা হলো ওয়াটসন? হ্যাঁ, হয়েছে। আসছেন উনি। চমৎকার, তুমি আমার সেরা দূত। উনি আমার সঙ্গে আসতে চেয়েছিলেন। অসম্ভব, তা হতেই পারে না। রোগটা জুটিয়েছি কোত্থেকে জানতে চাননি? উত্তরে আমি যা বলেছি তা জানাতে হোমস সোল্লাসে বললে,
ঠিক বলেছ ওয়াটসন, খাঁটি বন্ধুর কাজ করে এলে। এবার সরে পড়ো। হোমস, ওর মতামতটা শুনে তারপর যাব। নিশ্চয়ই শুনবে, তবে কি জানো, উনি প্রাণ খুলে মতামত প্রকাশ করবেন শুধু আমার সাক্ষাতে। অন্য কেউ থাকলে মন খুলে কথা বলবেন না বলেই জানি। আমার এই খাটের মাথার দিকে একটা ছোট্ট ঘর আছে, ওইখানে গিয়ে লুকিয়ে থাকো। হোমস, কি আবোল তাবোল বকছো? যা বলছি তাই করো। ঘরটা লুকিয়ে থাকার উপযুক্ত নয় বলেই উনি সন্দেহ করবেন না ওখানে কেউ আছে বলে। এছাড়া আর উপায় নেই ওয়াটসন। বলতে বলতে আচম্বিতে শটান হয়ে উঠল হোমস। বলল চাপা তীক্ষ্ণ গলায়, গাড়ির চাকার আওয়াজ শুনছি, এসে গেলেন বলে। যাও ওয়াটসন যাও, সত্যিই যদি আমাকে ভালোবেসে থাকো যাও, গিয়ে লুকিয়ে পড়ো, কুইক। শুধু কান খাড়া করে শুনে যাবে, যাই ঘটুক না কেন, একটা কথাও বলবে না। মনে থাকে যেন, শুধু শুনবে, নড়বে না, কথা বলবে না। বলে হোমস ঝপ করে পড়ে গেল বিছানায়। আচমকা উত্তেজনার পরেই ঝাঁপিয়ে পড়ল রাজ্যের অবসাদ। আবার শুরু হলো তার বীর বীর প্রলাপ বকুনি। লাভ দিয়ে কোনো মতে লুকিয়ে পড়লাম ছোট্ট খুপড়িটার মধ্যে। সিঁড়িতে শোনা গেল পায়ের আওয়াজ। শোবার ঘরে দরজা খুলল এবং বন্ধ হলো। তারপর আর শব্দ নেই। নৈশব্দের মধ্যে কেবল হাঁপড়ের মতন হাঁপানির আওয়াজ। মুমূর্ষুর শ্বাস টানার চেষ্টা। বেশ বুঝলাম। খাটের পাশে দাঁড়িয়ে হোমসের দিকে চেয়ে আছেন মিস্টার স্মিথ। একটু বাদেই ভঙ্গ হলো নীরবতা। উচ্চকণ্ঠে বললেন দর্শনার্থী, হোমস, হোমস, শুনতে পাচ্ছ? হোমস। ঠিক যেন ঘাড় ধরে ঝাঁকুনি দিতে দিতে অর্ধ অচেতন মুমূর্ষর ঘোর কাটানোর চেষ্টা। সেই রকমই খসখস আওয়াজও শুনলাম। ফিসফিস করে হোমস বলল, মিস্টার স্মিথ, আপনি? আমি ভেবেছিলাম আপনি আসবেন না। হেসে উঠলেন স্মিথ। তা অবশ্য ঠিক, তবু দেখো এসেছি। কয়লার আগুন হোমস, কয়লার আগুন। আপনার অসীম দয়া। আপনাকে আমি সমীহ করি আপনার বিশেষ কাজের জন্যে। চাপা হাসি হেসে উঠলেন মিস্টার স্মিথ। বললেন, বটে, এ খবর কিন্তু লন্ডনের একজনই রাখে, তুমি। জানো কি হয়েছে তোমার? সেই রোগ? লক্ষণগুলো চিনতে পেরেছ তাহলে? হাড়ে হাড়ে। হোমস, তোমার চেহারা দেখেই বুঝতে পারছি, হাড়ে হাড়ে টের পাচ্ছ। লক্ষণ সেই একই। ভিক্টর বেচারা 4 দিনেই শেষ হয়ে গিয়েছিল। এশিয়ার কালব্যাধি লন্ডনের বুকে একজনকে শেষ করে দেয় কিভাবে, ভেবে খুবই অবাক হয়েছিলে তুমি। বিশেষ করে যে রোগ নিয়ে শুধু আমি বিশেষ জ্ঞান অর্জন করেছি। তবে কি জানো, রোগটার উৎপত্তি আর পরিণতি নিয়ে মন্তব্য প্রকাশ করতে গিয়েই তুমি মরেছ। আমি তো জানি ভিক্টরকে আপনি শেষ করেছেন। জানো নাকি? এতই যদি জানো তো ফের আমাকে ডেকেছ কেন বাঁচাবার জন্য? আমার সম্বন্ধে কুৎসা রটিয়ে ফের পায়ে ধরে ডেকে এনেছো কেন শুনি? মতলবটা কি? রুদ্ধ নিঃশ্বাসে খাবি খেতে খেতে হোমস বলল, একটু একটু জল দিন। আর বেশি দেরি নেই তোমার, কিন্তু কাজের কথাটা শেষ হওয়ার আগে তোমাকে মরতে দিতে চাই না বলেই জল দিচ্ছি। ঢক ঢক করে খেও না, একটু খাও, ঠিক আছে? কি বললাম বুঝেছ? গুঙি উঠল হোমস। বলল ফিস করে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, কথা দিচ্ছি এ নিয়ে আর কোনো কথা বলবো না। আমাকে সারিয়ে তুলুন, দেখবেন দেখবেন সব ভুলে গেছি। কি ভুলে যাবে? ভিক্টর স্যাভেজের মৃত্যুর কারণ যে আপনি এই মাত্র নিজের মুখেই তার স্বীকার করেছেন, কিন্তু বিশ্বাস করুন ওসব কথা আমার আর মনে রাখবো না। কাঠগড়ায় সাক্ষী হয়ে এ জীবনে আর তোমাকে দাঁড়াতে হবে না। কাজেই তুমি মনে রাখলে কি রাখলে না তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিভাবে মারা গেছি আমার ভাইপো তা নিয়েও আমার মাথা ব্যথা নেই। আমার যত মাথা ব্যথা শুধু তোমার জন্য, বুঝেছ? শুধু তোমার জন্যে। আমি জানি আমার জন্যে। নিজের ব্রেন নিয়ে অহংকারে মটমট করো বলেই আজ তোমার এই অবস্থা।
তোমার ধারণা তোমার মতন ধারালো মগজ দুনিয়ায় আর কারো নেই। বড্ড স্মার্ট মনে করো নিজেকে। প্রাচ্য দেশীয় খালাসিদের মারফত সংক্রামিত হওয়া ছাড়াও এ রোগ তোমার শরীরে ঢুকতে পারে ভেবে দেখেছ কি? ভাববার শক্তি আর নেই, ভাববার শক্তি আর নেই। আমাকে বাঁচান। এখনো বাঁচতে চাও? মরবার আগে বরং জেনে যাও কোত্থেকে জীবাণুটা ঢুকলো তোমার শরীরে। বড্ড যন্ত্রণা হচ্ছে, যা হয় একটা ওষুধ দিন। তাই নাকি? খুব যন্ত্রণা হচ্ছে? কলিগুলো শেষের দিকে ইঁদুরের মতন চি চি করত, হাতে পায়ে খিঁচ ধরছে, তাই না? হ্যাঁ, খিঁচ খিঁচ ধরছে, খিঁচ ধরছে। ধরুক, কিন্তু কানে তো খিঁচ ধরেনি। কথা এখনো শুনতে পাচ্ছ? এখন যা বলি শোনো। রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার ঠিক আগে অস্বাভাবিক কোনো ঘটনা মনে পড়ে? না তো। ভালো করে ভেবে দেখো। ভাববার মতো মাথা আর নেই, ভাববার মতো মাথা আর নেই। বড্ড কষ্ট হচ্ছে আমার। বেশ 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 বেশ, তাহলে আমি বরং ধরিয়ে দিচ্ছি। ডাকযোগে কিছু পেয়েছিলে? ডাকযোগে? ধরো একটা কৌটো। মনে করতে পারছি না। জ্ঞান হারাচ্ছি বোধ হয়। হোমস হোমস হোমস, আমার কথা শোনো। স্পষ্ট শুনলাম মুমূর্ষ হোমসকে প্রচণ্ডভাবে ঝাঁকুনি দেওয়া হচ্ছে। কি কষ্টে যে হাত পা গুটিয়ে বসে রইলাম তা শুধু আমিই জানি। স্মিথের গলা ভেসে এলো, আমার কথা তোমাকে শুনতেই হবে। হাতির দাঁতের একটা কৌটোর কথা মনে পড়ছে। বুধবার ডাক পিয়ন এসে দিয়ে গিয়েছিল, তুমি খুলেছিলে, মনে পড়েছে? খুলেছিলাম বটে, খুলেছিলাম। ভেতরে একটা ছুঁচলো স্প্রিং ছিল। ইয়ার কি করে কেউ নিশ্চয়ই। ইয়ার কি নয়, ইয়ার কি নয়, জীবন দিয়ে এখনই সেটা টের পাবে। মাথায় তোমার গোবর আছে বলেই বুঝতে পারোনি, এমন ইডিয়েট তুমি। এই বুদ্ধি নিয়ে আমাকে ঘাঁটাতে এসেছিলে কোন সাহসে? তেমন দিয়েছি পাল্টা মার। আবার খাবি খেতে খেতে হোমস বলল, মনে পড়েছে, মনে পড়েছে। কৌটো খুলতেই স্প্রিং এর খোঁচায় আঙুল থেকে রক্ত বেরিয়ে গিয়েছিল। এই তো সেই কৌটো, টেবিলেই রয়েছে। ওই যে। হ্যাঁ, এই সেই কৌটো। থাক, এটা আমার পকেটে, সঙ্গে নিয়ে যাব। কোনো প্রমাণ আর থাকবে না। ভিক্টরের মৃত্যু সম্পর্কে বেশি খবর জেনে ফেলেছিলে বলেই তোমাকে মরণ দাওয়াই দিতে হলো আমাকে। আর বেশিক্ষণ আয়ু নেই তোমার। শেষ নিঃশ্বাসটা দেখে তারপর যাব। বসে বসে দেখে যাই কিভাবে অক্কা পাও তুমি। এবার হোমসের কণ্ঠস্বর এতই ক্ষীণ হয়ে গেল যে না শোনারই সামিল। স্মিথ বললেন, কি বললে? গ্যাসের আলো বাড়িয়ে দেব? চোখে অন্ধকার দেখছো বুঝি? হ্যাঁ, শুরু হয়ে গেছে তাহলে। বেশ বেশ বেশ, আলো বাড়িয়ে দিচ্ছে। পায়ের আওয়াজ গেল জানলার কাছে। তারপর হঠাৎ জোরালো আলো দেখা গেল ঘরে। সেই সঙ্গে ভেসে এলো স্মিথের গলা, বলো বন্ধু, বলো। শেষ মুহূর্তে তোমার আর কি সেবায় লাগতে পারি, বলে ফেলো। সিগারেট আর দেশলাইটা দিন। আরেকটু হলেই বিস্ময় আনন্দে চেঁচিয়ে উঠতাম আমি। একটু কাহিল গলায় হলেও বেশ স্বাভাবিক গলায় কথা বলছে হোমস। এই স্বর আমি চিনি। বেশ কিছুক্ষণ থমথমে হয়ে রইল, কোনো শব্দ নেই। বেশ বুঝলাম। বিষম অবাক হয়ে হাঁ করে হোমসের দিকে চেয়ে আছেন মিস্টার কালভার্টন স্মিথ। তারপরে শুনলাম তার শুষ্ক কাটা কাটা কণ্ঠস্বর, এর মানে কি? স্রেফ অভিনয়। অভিনয়টা মর্মস্পর্শী করার জন্য অবশ্য গত 3 দিন জল বা খাবার কিছুই খায়নি। আপনার হাত থেকে ওই প্রথম একটু জল খেলাম। তবে কি জানেন, ধূমপানটা আমার কাছে আরো উপাদেয়। এই তো পেয়েছি সিগারেট।
দেশলাইয়ের কাঠি জ্বলে ওঠার আওয়াজ পেলাম। তারপরেই হোমসের গলার আওয়াজ। আরে আরে, পুরনো বন্ধুর পায়ের আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। হোমস বললে, মর্টন এই তোমার আসামি। ইন্সপেক্টর মর্টন রুটিন মাফিক গাওনা গাইল। মিস্টার স্মিথ, ভিক্টর স্যাভেজকে খুন করার অপরাধে আপনাকে গ্রেপ্তার করছি। খুক খুক করে হেসে উঠল হোমস। বললে, সেই সঙ্গে আর একটা চার্জ জুড়ে দিও হে, শার্লক হোমসকে খুন করার চেষ্টা উইনি করেছেন। তবে মূর্ষুর মুখ চেয়েই বোধ হয় মিস্টার কলবার্টন স্মিথ একটা উপকারও করেছেন। নিজেই গ্যাসের আলো বাড়িয়ে সিগন্যাল দিয়ে ডেকে এনেছেন তোমাকে। ওকে তাই আগে ভারমুক্ত করো। ওর কোটের ডান পকেটে একটা ছোট্ট কৌটো আছে, আগে ওটা বার করে নাও। হ্যাঁ, ধন্যবাদ। এখানে রাখো কৌটোটা। নাড়াচাড়া করতে যেও না, মারা পড়বে। কোর্টে মামলা উঠলে কৌটোটা কাজে লাগবে। আচমকা ধাবমান পদশব্দ, ধস্তাধস্তি, লোহায় লোহায় ঠোকাঠুকির ঝনকার এবং যন্ত্রণা বিকৃত চিৎকার শোনা গেল। ইন্সপেক্টর বললে, খামোখা মার খেয়ে মরছেন, খিদে হয়ে দাঁড়ান। করাত করে আওয়াজ হলো হাত করা লাগিয়ে দেওয়ার। হিংস্র কণ্ঠে চিৎকার করে উঠলেন স্মিথ, খুব ফাঁদে ফেলেছ দেখছি হোমস। কাঠগড়ায় শেষ পর্যন্ত তোমাকেই উঠতে হবে, আমাকে নয়। রোগ সারানোর নাম করে ডেকে এনে পাগলের মতন যা তা বলে আমাকে ফাঁসাতে যেও না, বিপদে পড়বে। মিথ্যে সন্দেহকে গল্প বানিয়ে প্রমাণ করা যায় না, যায় না, যায় না। পাগলের প্রলাপ বলবে সবাই। আরে ওয়াটসন যে, আমি বেরিয়ে আসতে সোল্লাসে বললে হোমস, কি ভুলো মন দেখেছো আমার। তোমার কথা একদম খেয়ালই ছিল না ভাইয়া। 1001 বার ক্ষমা চেয়ে নিচ্ছি। মিস্টার স্মিথের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আর দরকার আছে কি? আজ বিকেলেই তো সে পালা চুকিয়ে এসেছ। গাড়ি আছে তো নিচে। মহামান্য অতিথিকে নিয়ে তোমরা এগোও, আমি জামা কাপড় পাল্টে যাচ্ছি। থানায় আমার থাকা দরকার। মুখ হাত ধোয়ার ফাঁকে ফাঁকে এক গ্লাস ব্র্যান্ডির সঙ্গে খান কয়েক বিস্কিট খেয়ে নিয়ে হোমস বললে, বাঁচলাম। এমনিতে বড় আগোছালো আমি, তার উপর এত বড় ধকল গেলে শরীর পাত হয়ে যাবে। অথচ দেখো, এসব না করলেও চলতো না। মিসেস হার্টসনকে যদি বিশ্বাস করতে নাই পারতাম যে মরতে চলেছি, তোমাকে ঠিক সেইভাবে উনি বোঝাতে পারতেন না। তোমার মনে সেই বিশ্বাস আনতে না পারলে ধুরন্ধর স্মিথকে তুমি এখানে আমার খপ্পরে টেনে আনতে পারতে না। আমি জানতাম নিজের কীর্তি সচক্ষে দেখবার জন্য ছুটে সে আসবেই। এত লুকোচুরির জন্য ভাই কিছু মনে করো না। তোমার উপর আমার প্রচন্ড আস্থা, তোমার বিদ্যে বুদ্ধির ওপর আমার দারুণ ভরসা। কিন্তু হোমস, তোমার মুখটা ওই রকম বিভৎস ফ্যাকাশে হলো কি করে? 3 দিন পেটে দানা পানি না পড়লে কেউই খুব সুস্থ থাকে না। বাকিটুকু সাজাতে একটা স্পঞ্জি যথেষ্ট। কপালে একটু ভেজলিন, চোখে বেলেডোনা, গালের হাড়ে রুজ আর ঠোঁটের কোণে একটু মোম, ব্যাস যে কেউ আঁতকে উঠবে সেই চেহারা দেখলে। বুঝলে, ধোকা দেওয়ার একটা আর্ট। মাঝে মাঝে আধক্রাউন আর শক্তি নিয়ে বকবকানি জুড়ে দিলে মনে হবে ঠিক যেন প্রলাপ বকুনি। ছলনা শিল্প নিয়ে একটা প্রবাদ লেখবার ইচ্ছে আমার অনেক দিনের। বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু সত্যি যখন ছোঁয়াচে রোগ হয়নি তোমার, তখন আমাকে কাছে ঘেঁষতে দিলে না কেন? কৃত্রিম হতাশায় কপালে কপট করাঘাত করে হোমস বললে, হায় রে, তাও কি আমাকে বলে দিতে হবে? 4 ফুট দূর থেকে আমি ধোকা দিতে পারি একজন ঝানু ডাক্তারকে, কিন্তু আমার গায়ে হাত দিলে কি সঙ্গে সঙ্গে ধরা পড়ে যেতাম না? জ্বর কোথায় আমার? নারী তো অচঞ্চল। মুমূর্ষুর মতো অবস্থা যে আমার নয় তা তো গায়ে হাত দিলেই বোঝা যায়। তোমার মনে অবিশ্বাস এসে গেলে ধরিবাজ স্মিথকে বিশ্বাস করিয়ে আমার খপ্পরে কি নিয়ে আসতে পারতে? তুমি কি ভাবো তোমার ডাক্তারি বিদ্যে বুদ্ধির উপরে আমার সত্যিই অশ্রদ্ধা আছে? তোমাকে কি আমি চিনি না? ওয়াটসন, কৌটোয় হাত দিও না। পাশ থেকে ডালাটা সামান্য ফাঁক করে দেখতে পারো। বিষধর সাপের দাঁতের মতো স্প্রিংয়ের ডগাটা উকি দিচ্ছে কোনখান থেকে, তার বেশি নয়। ঠিক এই কায়দায় সরিয়ে দেওয়া হয়েছে স্যাভেজ বেচারাকে। এই পিশাচটার সঙ্গে টক্কর দেওয়ার মাসুল সে দিয়েছে নিজের জীবন দিয়ে। অনেক রকম চিঠিপত্র আসে আমার কাছে।
তাই প্যাকেট খোলার সময় আমি হুঁশিয়ার থাকি, কিন্তু আমি শয়তানটাকে বিশ্বাস করতে চেয়েছিলাম যে সত্যি সত্যিই যেন ওর মরণ মারে ঘায়েল হয়েছি, যাতে উল্লাসের চোটে বাহাদুরি নিতে গিয়ে নিজের মুখেই স্বীকার করে নিজের কীর্তি। তা অভিনয়টা কিরকম করেছি বলো? পাকা শিল্পীর মতো এই ছলনার প্যাঁচে কুপোকাত করে ছেড়েছি মহাপাপিষ্ট এক শয়তানকে। ধন্যবাদ ওয়াটসন। নাও নাও, কোটোটা পাড়িয়ে দাও। থানার কাজ শেষ হলে সিমসনের রেস্তোরাঁয় পুষ্টিকর কিছু খাবার আহার করে আসা যাবে খন, কি বলো? নমস্কার। রাজদেবী 2.0-তে আজকে আপনারা শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক কাহিনী, দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ডাইং ডিটেকটিভ। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে আমাদের ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না ভিডিওটিকে। আজকের গল্পের সমগ্র পরিচালনায়, গল্প পাঠে ওয়াটসনের চরিত্রে এবং মিস্টার স্মিথের চরিত্রে ছিলাম আমি, সন্তু। শার্লক হোমসের চরিত্রে ছিল রাজপ্রতাপ বসু, মিসেস হাডসন পারমিতা। অন্যান্য চরিত্রে 49C ক্লাবের থেকে আমাদের বিশেষ বন্ধু। শব্দ সংযোজন, আবহ এবং প্রচ্ছদে দাস স্টুডিও। যদি আপনাদের আমাদের গল্প ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের আর্থিকভাবে সাহায্য করতে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমে আমাদের আর্থিক সাহায্য পাঠাতে পারেন বা হতে পারেন আমাদের চ্যানেলের মেম্বার, বা পাঠাতে পারেন কমেন্ট সেকশনে দেওয়া সুপার থ্যাঙ্কসের মাধ্যমে। আজকের জন্য এটুকুই। ফিরব আবার একটি নতুন গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী প্রোডাকশন এবং রাজদেবী 2.0।